নমস্কার। দুর্গাপুরের বয়স খুব কম। এর আশেপাশে বর্ধমান, রানীগঞ্জ, আসানসোল এদের সঙ্গে তুলনা করলেও দুর্গাপুরের বয়স খুব কম। কলকাতা বা অন্য বড় শহরের কথা বাদ দিন, দুর্গাপুরের বয়স খুব কম। দুর্গাপুর হয়তো ধরতে পারেন এখন সে কৈশোরে রয়েছে, এটা বলতে পারেন। শৈশব অতিক্রম করে কৈশোরে রয়েছে, যদিও তার শৈশব অতিক্রম করতে না করতেই আমাদের প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এককালে যা তাকে দিয়েছিল, সুশাসন এবং সুপরিকল্পনার অভাবে সেই সব কেড়েও নিয়েছে, প্রায় সব কেড়ে নিয়েছে। এখন অর্থনীতির অন্যান্য কিছু নিয়মকানুনের জন্য, অর্থনীতির অন্যান্য কিছু গতিবিধির জন্য দুর্গাপুর শহর বেঁচে আছে এবং সে কৈশোর অবস্থার মধ্যে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সে যৌবনে পদার্পণ করবে। এখন এসব কথা বলা কেন? এসব কথা বলা এই কারণে যে দুর্গাপুরের মতো এই সমস্ত শহরগুলি সরকারি এবং বিভিন্ন রকমের বেসরকারি সাহায্য, অনুদান, সহযোগিতা, পরিকল্পনা এসব থেকে বঞ্চিত হয়। বিশেষ করে এই শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে সরকারের অন্যান্য মানুষের জন্য অন্যান্য যা প্রকল্প আছে, সেসব প্রকল্প রাজ্যের সব অংশে যেমন লাগু হয়, এখানেও তেমন লাগু হচ্ছে, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এর জন্য এখানকার এইসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের পৃষ্ঠপোষকতা করা, বা এইসব কাজ করবার জন্যে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা, কোনো একাডেমি গড়ে ওঠা, এইসব জায়গায় নেই। এবং সরকারের কোনো স্তরেই, না দুর্গাপুরের পুরসভার বা কাছাকাছি যে গ্রামাঞ্চলগুলো রয়েছে সেখানে পঞ্চায়েতের পক্ষে এবং রাজ্য সরকারের পক্ষে, কোনো পক্ষেই এই ধরনের কোনো পরিকল্পনা তাদের আজ পর্যন্ত দেখা যায়নি। এমনকি ডিএসপির মতো বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা কলকারখানা চালিয়ে, ছোট বড় বিভিন্ন রকমের আছে, ডিএসপি সবচেয়ে বড়, অন্যান্য অনেক সংস্থাকে আমরা অলরেডি হত্যা করে ফেলেছি, কিন্তু ছোট ছোট আরও অনেক সংস্থা আছে যারা আমাদের এই আকাশ বাতাস, দুর্গাপুরের আকাশ বাতাস, মাটি, জলকে পলিউটেড করছে। তারা কিন্তু এই অঞ্চলের এই সব কাজে তাদের কোনো ইতিবাচক ভূমিকা তেমন দেখা যায় না, নেই। আবার এমনটাও হতে পারে যে এই সব ক্ষেত্রে যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে জড়িত আছেন, তাদেরও হয়তো এই সব সংস্থাগুলির কাছে অথবা পুরসভা কর্তৃপক্ষের কাছে অথবা রাজ্য সরকারের কাছে তাদের কোনো দাবি দাও সেই অর্থে নেই। তো সে যে কারণেই হোক, এইখানকার এই অভাবটা রয়েছে। এখন সাহিত্যের ক্ষেত্রেও, সাহিত্য সেই ক্ষেত্রের মধ্যেই পড়ছে। তো সাহিত্যের একটা অংশ হচ্ছে কবিতা, কবিরা। তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত আগ্রহের জন্য, ভালোবাসার জন্য আমাদের দুর্গাপুরের বর্ষিয়ান শিল্প, সাহিত্য, সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব রঞ্জিত গুহ
তিনি 2003 থেকে তাঁর বাবার নামে একটি পুরস্কার চালু করেছিলেন। এই অঞ্চলে এই পুরস্কারটি বেশ পরিচিত ছিল এবং অনেকেই এই পুরস্কারটিকে বেশ সম্মানের চোখে দেখতেন। সেটি ছিল অজিত মোহন গুহ সাহিত্য পুরস্কার। এখন এই অজিত মোহন গুহ সাহিত্য পুরস্কার যারা পেয়েছেন সেই সমস্ত কবিদের থেকে কবিতা সংগ্রহ করে রঞ্জিতবাবু একটি সংকলন তৈরি করেছেন। সেই সংকলনটি আমি কাল সন্ধ্যায় হাতে পেয়েছি। যদিও বেরিয়েছে এটা অনেক দিন আগে, কিন্তু আমি কাল আমি এটি হাতে পেয়েছি। তো সেই সংকলন, এই সংকলন থেকে প্রথম কবিতাটি পড়ব সুশীল নাগের কবিতা সুদীর্ঘ পর্যটনে আছি। তোমরা যারা কাল এসেছিলে, রৌদ্রগন্ধ রেখে গিয়েছিলে, তা দিয়ে আমি শৌখিন এক ইমারত বানিয়েছি, আনন্দ দিয়ে তৈরি এক বহুতল। এখানে সেখানে সিঁড়িতে বাগানের কোণে কুড়িয়ে পেলাম পালক হালকা রাশি রাশি উপাচার। দেওয়ালের গায়ে এখনো লেগে আছে এক মুঠো রোদের আহ্লাদ, কিছু লাল নীল অক্ষরে লেখা চিঠিপত্র, ভালোবাসার ধ্বনি ভাষ্য, ছুঁই ছুঁই ইচ্ছের, দু এক টুকরো মন কেমন। টেবিলের নিচে পড়ে পাওয়া একটি সুরেলা বাঁশির দূরের মূর্ছনা আমাকে নীরবে পোড়ায়। তোমরা যারা কাল এসেছিলে, ঘরময় রৌদ্রগন্ধ রেখে গিয়েছিলে, সে আমার পড়ে পাওয়া ভালোবাসা, উদ্বৃত্ত সুখের বুনিয়াদ। পরের কবি রজত শুভ্র গুপ্ত, কবিতার নাম মান্যতা। নিজেকে আরও ক্ষুদ্র করে আনি কেন্দ্রবিন্দুর কাছে, আরও গোপন করে তুলি আলো, একটা বাঁকা পথের ইশারা, গোপনতা, নিজেকে নিয়ে আর ভাবি না। মশাল এক হাত থেকে অন্য হাতে, চরাচর বদলাচ্ছে এখন বিশ্রামের মধ্যে। জীবনের চালচিত্রে ছুঁচের অনুপম মুগ্ধতা, দোপাটির নরম তাকানো। পরের কবিতাটি পড়ব শিখা সামন্তর, কবিতার নাম ফাটল। প্রকাণ্ড ফাটল এক চলে গেছে এধার ওধার, যেন এক অজগর চিৎপাত শুয়েছে রাস্তার উপর। ফাটলের ভেতর দেখেছি জলকে ঢুকতে, ফাটলের ভেতর দেখেছি রক্তকে ঢুকে যেতে। ফাটলের ভেতর ঘৃণা ঢোকে সহস্র গ্লানি, সার সার পিঁপড়ের দলও ঢোকে সন্তর্পণে। মাঝে মাঝে শব্দ হয়, ফাটলে শব্দ হয়, এসো ফাটল সরিয়ে দেখি। পড়ব বিমান মাঝির কবিতা ভিখিরি ও বামুন। গাছের তলায় ভাত খাচ্ছে ভিখিরি ও বামুন, এক থালাতেই এক সারিতেই এক আসনেই। নেই কোথাও কোনো বাধা বিধিনিষেধ আইন কানুন। ভাত খাচ্ছে দুজনে নয় একজনেই। পথ হাঁটছেন যারা তারা একটুখানি থামুন, মিছিল নয় মজাও নয় ধুমধুমার কাণ্ড কিছু নয়। গাছের তলায় ভাত খাচ্ছে ভিখিরি এক সঙ্গে এক বামুন। একজনেই ভাত খাচ্ছে, দেখা যাচ্ছে দুজন, একের ভেতর দুই না দুইয়ের ভেতর এক, দূর থেকে করা যায় না সঠিক অনুধাবন। অতএব অবিলম্বে অধিবেশন ডেকে সংবিধান ছাঁটুন। আসলে একজনই হয়ে যাচ্ছে দুজন, দুজনেই হয়ে যাচ্ছে একজন। আর এগোবেন না কেউ, এখানেই এক মুহূর্ত থামুন। মিছিল নয় মজাও নয়, তবুও গাছের তলায় বসুন। চেয়ে দেখুন কেমন করে ভাত খাচ্ছে ভিখিরি ও বামুন।
বিকাশ নায়কের কবিতা। যুবক ভাগাড়। শকুন দেখিনি বহুদিন, আর ওড়ে না আকাশে। তাল গাছে বসে না ঠিক কতদিন হলো মনে নেই। শকুন শিশুর কান্না অবিকল সদ্যজাত মানুষেরই মতো। দুধু দুপুরের ফাঁকে ভেসে আসত তাল পুকুরের প্রান্ত থেকে। মানব শিশুর কান্না ভুতুড়ে ভয়ের সুর নিয়ে। এখন শুনি না আর তেমন শিশুর মতো দুপুরের ডাক। তবে কি হয়েছে কিছু বড় আজ যুবকের মতো? চাপা কান্না বুকে নিয়ে একা একা ঘোরে পথে পথে। দুপুরে আকাশ ফাঁকা, কতদিন ওড়ে না শকুন। মাটিতে এসেছে নেমে কেন জানি মনে হয় আজ। মানুষের গভীরে এখন বসে বসে খুঁটে খাচ্ছে হাড়। শকুন পেয়েছে হাতে যুবক ভাগাড়। অচেনা অধিকারীর কবিতা। অরণ্য মেঘের সন্ধানে। অরণ্য বৃষ্টিকে ভালোবেসেছিল, বৃষ্টি বেসেছিল পাহাড়কে, আর পাহাড় নদীকে। এখন নদীর বুকে থই থই জল, পাহাড়ের বুকে আগুন চাপা অভিমান। বৃষ্টির জীবনে এখন অন্য এক দ্বীপ, আর অরণ্য মেঘের সন্ধানে। গৌতম ভট্টাচার্য। আত্মপক্ষ। নিজের ভেতর এতগুলো আমি যেন আমারই অন্তর্লোকের নিবিড় অবয়ব। অহর্নিশ শব্দের খোঁজ সুলগ্ন চাহনিতে, আর মোড়া ভেঙে সমস্ত অভিজ্ঞান চিবুক বেয়ে গড়িয়ে নামে মৃত্যুঞ্জয় ওষ্ঠে। তখন বর্ণশব্দ কথা ছটফট করে ওঠে নির্বাক কারোর জন্য। সময় যে শিমুল তুলো, যতই তুমুল থাক যাপনে, ওই শিমুল আঁচল বাতাসে ভাসিয়ে ক্ষত ঢাকি ছাই দিয়ে। বিক্ষত অনেক আমিকে ধোঁয়া ওটা কাপে রেখে অনায়াসে জন্ম দিতে পারি রাত জাগা পাখির সুর, কেবল নিজের জন্য। এই কয়েকটি কবিতা পড়লাম অন্য বৃত্ত ভিন্ন কেন্দ্র। অজিত মোহন গুহ সাহিত্য পুরস্কার যারা পেয়েছেন তাদের মধ্যে এরা অন্যতম কয়েকজন। এদের কবিতা পড়লাম, সবগুলো পড়া সম্ভব হবে না, বা এদের অনেকের কবিতা হয়তো অন্য ভিডিওতে কোথাও পড়েছি। এখন কবিতাগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যাক, এটুকুই আমার প্রত্যাশা। তাহলে রঞ্জিতদার এই যে সংকলনটি উনি তৈরি করেছেন, এটার উদ্দেশ্যও সফল হবে। আর কবিদের কবিতাগুলো অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, যাদের সঙ্গে হয়তো কবিদের সরাসরি কোনো যোগাযোগ নেই, তাদের কাছেও এগুলো একদিন না একদিন পৌঁছে যাবে, এরকম প্রত্যাশা রাখছি। নমস্কার।